গল্প কান্না ভেজা শিশু। লেখক অশোক দে, কবি, নাট্যকার এবং পরিচালক। কণ্ঠে আমি তানিয়া তানিয়া পাল চৌধুরী। আপনাদের চ্যানেলে আমি অরুন্ধতী বলে আমি আছি। সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম অনেক শর্টস ভিডিও আমি ছেড়েছি, সেগুলো দেখতে পাবে এবং এরকম গল্প আর যেগুলো আমি লং ভিডিও ছাড়বো সেগুলোর সাথে তোমরা পরিচিত হতে পারবে। তাহলে চলো শুরু করা যাক গল্প কান্না ভেজা শিশু। নিশুতি রাতের আগের রাত, সারা শহরটি যেন রুডু চোখে জেগে থাকার চেষ্টা করছে। ঘড়িতে তখন বাজে রাত 12টা। সদ্য যৌবনা এক যুবতী রাতের শহরের এক নির্জন রাস্তায় ফুটপাত ধরে এগিয়ে চলেছে। চোখে মুখে যেন তার হতাশার ছাপ। কোথায় যাবে বা কোথায় থামবে সেটাই বোধহয় সে গুলিয়ে ফেলেছে, দিগ্ভ্রান্ত জাহাজের নাবিকের মতো। তবে এই রাতের শহরে নিশাচরেদের তো অভাব নেই। শুধু নিশাচর বললে ভুল হবে, দু পেয়েও নিশাচর। এরা রাতেই শিকার ধরার চেষ্টা করে। সেই রকমই দুজন এই যুবতী মেয়েটিকে অনুসরণ করতে শুরু করেছে, অবশ্যই মতলব নিয়ে। মেয়েটি তাদের দেখতে পেয়ে এবং বেগতিক বুঝতে পেরে দ্রুত পায়ে এগিয়ে চলে। তারাও পায়ের গতি বাড়িয়ে দেয়। মেয়েটি এবার ছুটতে থাকে, তারাও মেয়েটিকে পাকড়াও করার জন্য ছুটতে থাকে। এমন সময় একটি যুবক ছেলে বাইক নিয়ে এগিয়ে যেতে যেতে বিষয়টি দেখে বুঝতে পারে এবং সময় নষ্ট না করে 100 ডায়ালে ফোন করে। সঙ্গে সঙ্গে বাইক আরোহী দুজন পুলিশ এসে হাজির হয় এবং একজন নিশাচরকে ধরে ফেলে। পুলিশ যুগল মনে ভাবে এই যুবক ছেলেটির সঙ্গেই এই যুবতী মেয়েটি আছে। সেই ভেবে পুলিশ ওদেরকে চলে যেতে বলে এবং একজনকে পাকড়াও করে নিয়ে যায়। মেয়েটির নাম জানা যায়, মেয়েটির নাম অঞ্জনা। যুবক ছেলেটি তার বাইকে করে অঞ্জনাকে তার বাড়ি পৌঁছে দেবার কথা বলে। অঞ্জনা যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে আর সে বাড়ি ফিরতে রাজি নয়। খুব ফাপড়ে পড়ে যুবকটি এত রাতে একটি যুবতী মেয়েকে নিয়ে এসে কি করবে? যা হতো হতো, নিজেকে তো আর ঝামেলায় জড়াতে হতো না। কিন্তু বিবেক আর মানবিক মূল্যবোধ থেকে এই ছেলেটির বুকে বুলেটের মতো বিঁধেছিল, তাই সে থাকতে না পেরে তার নিজের বাইকে বসিয়ে ওই রাতেই শহরের আলো আঁধারির বুক ছিঁড়ে রওনা দেয়। হঠাৎ ঘরের সিলিং ফ্যানটি বিকল হয়ে গেছে, গরমে ঘুমোতে পারছে না প্রদীপ। তাই একটা হাত পাখা নিয়ে নিজেকে একটু শীতল করার চেষ্টা করে। হঠাৎ বন্ধ দরজায় কড়া নাড়ার শব্দ। প্রদীপ দরজা খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে যুবতী অঞ্জনা ও সেই যুবক ছেলেটি। প্রদীপের খুব কাছের বন্ধু এই যুবক ছেলেটি। সে প্রদীপের কাছে অনুরোধ করে আজকে রাতটা প্রদীপ যেন অঞ্জনাকে তার পাশের ঘরে একটু থাকার ব্যবস্থা করে দেয়। প্রদীপ ভয় পেয়ে যায়, একটা অচেনা মেয়েকে তার ঘর ভাড়া নিয়ে আসার জন্য। যুবকটি সবকিছু বুঝিয়ে বলে এবং কাল সকালে যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে আশ্বস্ত দেয়। যুবকটি বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলায় প্রদীপের ডেরায় পৌঁছয় যুবকটি। প্রদীপ এবং যুবকটি অঞ্জনাকে বোঝায় বাড়ি ফিরে যাওয়ার জন্য। অঞ্জনা নাছোড়, সে কিছুতেই বাড়ি ফিরে যাবে না। অঞ্জনা বলতে চায় যে তাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়েছে তাকেই সে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। যেন আকাশ থেকে পড়ে যুবকটি। সে বলে সে যে একজন মুসলমান। সে খবরটাও অঞ্জনা প্রদীপের কাছ থেকে শুনেছে। যুবকটির নাম আফতাব। আফতাব তাকে বোঝায় যেটা অঞ্জনা ভাবছে সেটা কখনোই সম্ভব নয়। উভয় সমাজ আলাদা, সংস্কার, আচার, অনুষ্ঠান সব কিছু আলাদা। অঞ্জনা এবং আফতাব কারোরই আত্মীয় স্বজন, কেউ তা মেনে নেবে না। এমনকি ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। যাই হোক, অঞ্জনা কটা দিন প্রদীপের পাশের ঘরে মুখ বুজে থেকে যায়। প্রদীপ সংকোচ ভয় নিয়ে কটা দিন কাটিয়ে দেয়। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, অঞ্জনা সেদিন অত রাতে বাড়ি থেকে বিপদ মাথায় নিয়ে বেরিয়ে আজও বাড়ি ফিরতে চাইছে না কেন? অঞ্জনা সব বলে প্রদীপ ও আফতাবকে। মিনতি অঞ্জনা সৎ মা। অঞ্জনা জানো তার নয়নের বিষ। এমন ব্যবহার করে অঞ্জনার সাথে যে সে একদিন আত্মহত্যা করতে উদ্যত হয়।
সেই পরিস্থিতি দেখে অঞ্জনাকে আশ্বস্ত করে অঞ্জনার বাবা ভূপতি, দিনের পর দিন একটা অসহায় মেয়ের উপর যদি এরকম অসহনীয় অত্যাচার চলতে থাকে, কতদিন সে নিজেকে সামাজিক বন্ধনে আটকে রাখতে পারে। কলেজ থেকে ফিরে আসার পর অঞ্জনাকে বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করতে হয়, যেমন একটা বাড়ির কাজের মেয়ে করে। তবুও এই মেয়েটি মুখ বুঝে সব সহ্য করে। তবুও সে তার সৎ মার মনের তল খুঁজে পেল না। একমাত্র বাবা ভূপতি একটু নজর দেয় মেয়ের দিকে, তবুও গোপনে, মিনতির অগোচরে। সৎমা মিনতি ভূপতির মেয়ের প্রতি ভালোবাসাকে আধিক্যতা বলে, উপেক্ষা করে, এমনকি অঞ্জনাকে পুড়িয়ে মারার ভয় দেখায়। সেই ভয়ে অঞ্জনা বাড়ির বাইরে পা রাখে, হাজার বিপদকে সঙ্গী করে। অঞ্জনা প্রদীপের ঘরের পাশের ঘরটিতে থাকতে শুরু করে। আফতাব ঠিক সকাল 8টায় চলে আসে প্রদীপের ডেরায়। অঞ্জনাকে হাজারো বোঝাবার পরও যখন তার মনের কোনো পরিবর্তন হয় না, ধীরে ধীরে অঞ্জনা ও আফতাব দুজনকে ভালোবেসে ফেলে। কয়েকদিনের মধ্যে দুজনের ঘনিষ্ঠতা বেড়ে ওঠে, যেন দুজনকে না দেখার যন্ত্রণা অনুভব করে। এদিকে রোজ সকাল 8টায় আফতাব কোথায় বেরিয়ে যায়, সেই কৌতূহল দানা বাঁধে আফতাবের বড় ভাই হানিফ মিয়া ও ভাবি জেরিনার চোখে। আফতাবকে বড় ভাই হানিফ জিজ্ঞেস করে, কি রে, তুই রোজ সকালে 8টায় কোথায় বেরিয়ে যাস রে? না মানে মানে একটা কাজে সন্ধানে যাই ভাইজান। তোর শরীরটা তো খুব একটা ভালো নেই, মাঝে মাঝে জ্বর আসে। সত্যি আফতাবের মাঝে মাঝে জ্বর আসে, কারণটা সে নিজেও বুঝতে পারে না। তবে আফতাবের সকালে বেরিয়ে যাওয়াটা হানিফ এবং জেরিনা বুঝতে পারেনি তা নয়। আফতাবকে চেপে ধরে জেরিনা। কি ব্যাপার বলো তো আফতাব, হঠাৎ প্রেমে টেমে পড়লে নাকি? আফতাব অকপটে স্বীকার করে তার ভাবির কাছে, সর্বনাশ, একটা মুসলমানের ছেলে হিন্দু মেয়েকে ভালোবেসেছ, হয়তো বিয়ে করতেও চাইবে। এই যে কারুর দোজখেও ঠাঁই হবে না। হ্যাঁ সত্যি, আফতাব মেয়েটিকে বিয়ে করতে চায়। ব্যাপারটা আজ করতে পারে হানিফ। সত্যি সত্যি বড় ভাই হানিফ প্রতিবেশী জুলফিকারের মেয়ের সঙ্গে বিয়ে পাকা করে ফেলে। আফতাব সব জানতে পেরে তার ভাবির কাছে বুদ্ধি চায় সে কি করবে এখন। দেখো আফতাব, তোমার কাছে এখন দুটি পথ খোলা আছে, ওর ভাবি বলে। তুমি বলো ভাবি, কি পথ? যে পথটি আমার পছন্দ হয় সেটি আমি গ্রহণ করব। ভাবি বলে, প্রথম হলো মেয়েটিকে ধর্মান্তরিত হতে হবে। না, আমি এটা ঠিক মেনে নিতে পারলাম না। ভাবি, আমি চাই যার যার ধর্ম সে পালন করবে। এরপর তোমার দ্বিতীয় পথ হলো ওই মেয়েটিকে নিয়ে তোমার কোথাও পালিয়ে যেতে হবে। আমি তোমার দ্বিতীয় পথটাই গ্রহণ করলাম ভাবি। সত্যি একদিন অঞ্জনাকে নিয়ে বন্ধু প্রদীপের এক আত্মীয়ের বাড়িতে শিলিগুড়িতে চলে যায় আফতাব। সেখানে একটা চা বাগানে শ্রমিকের কাজের ব্যবস্থা করে। শিলিগুড়িতে তার রেজিস্ট্রি ম্যারেজ সেরে নেয় তারা। আফতাব ও অঞ্জনা উভয় নিজের নিজের ধর্ম পালন করে। আফতাব নামাজ পড়ে, অঞ্জনা পুজো করে। তাই আফতাব ও অঞ্জনা দুই সম্প্রদায় থেকেও ব্রাত্য হয়ে থাকে। কারণ এটা তো মেনে নেওয়া যায় না, মুসলমানের ঘরে পুজো আর হিন্দুর ঘরে নামাজ। কারুর মানা না মানার তো কোনো প্রশ্নই ওঠে না। এদের দুজনের মধ্যে এরা নিজের ঘরেই একটা নতুন সমাজ তৈরি করেছে। আফতাবের প্রায় জ্বর আসছে, তাই আফতাব ডাক্তার দেখিয়ে ব্লাড রিপোর্ট করিয়ে সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে এসেছে। সেই রিপোর্টে দেখে তো ডাক্তারবাবু হতভম্ব, সর্বনাশ, আফতাব তো লিউকোমিয়ায় ভুগছে, মানে ব্লাড ক্যান্সার। আফতাব জানতে পেরে ডাক্তারবাবুর হাত থেকে রিপোর্ট পেপার নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং বলে, ডাক্তারবাবু, আমি আর আপনি ছাড়া যেন এই কথা কেউ না জানতে পারে। এই অল্প বয়সী ছেলে আফতাবের জীবনের গোপন রহস্য কেউ জানতে পারল না কেউ যে তার জীবন মরণের পথটা কোন দিকে খোলা। অঞ্জনার কাছে এসেও তার শারীরিক অবস্থার কথা লুকিয়ে যায়। অঞ্জনার এই ভালোবাসার মানুষটার অবস্থা কথা জানতে পারলে যে খুব কষ্ট পাবে, কান্নায় ভেঙে পড়বে। যে মানুষটা তিল তিল করে মৃত্যুর সবুজ সংকেতের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা জানতে পারলে কি কেউ সহ্য করতে পারে? পারে না, কেউ পারে না। ভালোবাসার মানুষ তো পারেই না সহ্য করতে। অঞ্জনা অন্তঃসত্ত্বা, 10 মাস 10 দিন একটা মাংসপিণ্ডকে শরীরে ধারণ করে অপেক্ষা শেষ দিন এসে পৌঁছেছে মেয়েটা। আজ তার ডেলিভারির দিন। দিনের শুভক্ষণে পৃথিবীর আলো দেখে আফতাব অঞ্জনার প্রেমের ফসল পুত্র সন্তান অঞ্জনার। এই নামটি অঞ্জনার দেওয়া নাম, সেও 10 মাস আগের কথা। ঠিক শীতের দুপুরে রোদে বসে গল্প করছে ওরা দুজনে। আফতাব এক দৃষ্টে তাকিয়ে আছে অঞ্জনার দিকে। এমন করে কি দেখছো আমার দিকে? তোমায় আরো ভালো করে দেখছি বলে জড়িয়ে ধরে।
আফতাব: আর দেখতে হবে না, ছাড়ো। ঠিক আছে, ছাড়লাম। এইবার আমায় একটা কথার উত্তর দাও তো। আফতাব বলে। অঞ্জনা বলে, কি কথার উত্তর বলো? আজ বাদে কাল তুমি মা হবে আর আমি বাবা। ধরো যদি মেয়ে হয়, তার নাম কি দেবে? যদি ছেলে হয়, তার নামই বা কি দেবে? প্রশ্নটা তুমি খারাপ করোনি। ধরো যদি ছেলে হয়, আমি নাম দেবো অঞ্জনাবু। আর যদি মেয়ে হয়, তার নাম দেবো আফ আফাঞ্জনা। এই আবার কিরকম নাম? আফতাব বলে। কেন অঞ্জনা আর আফতাব? অঞ্জনাবু। আর আফতাব আর অঞ্জনা, আফাঞ্জনা। ঠিক আছে, সব হলো, কিন্তু তার একটা মানে হওয়া চাই তো। বর্তমানে দুটো সমাজের বুকে, দুটো ধর্মের মাঝে যাদের কোনো জীবনেরই মানে নেই, তাদের সন্তানকে নামের মানে খুঁজে সমাজে প্রতিষ্ঠা করার কোনো মানে আছে কি? অঞ্জনা বলে। মনে হলো অঞ্জনার কাছে আফতাব আজ বাস্তব সমাজের অনেক কিছু শিখল। হাসপাতালের বেডে সন্তান প্রসব করার পর অঞ্জনা কেমন যেন নিস্তেজ হয়ে ঘুমিয়ে রয়েছে। আফতাব অঞ্জনাকে দেখতে এসে যেন আটকে ওঠে। তার পাশেই শুয়ে ঘুমোচ্ছে তার ফুটফুটে সন্তান। আফতাব কি যেন একটা বুঝতে পেরে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে অঞ্জনার চোখের পাতা খুলে দেখে, নাড়ি পরীক্ষা করে, টেথিস্কোপ দিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করে জানায় অঞ্জনা মারা গেছে। আফতাবের মাথায় আকাশ ভেঙে পড়ে। পৃথিবীটা তার চোখের সামনে বন বন করে ঘুরছে। মনের ঝোড়ো হাওয়া, মাছ যেন কোথায় ছিটকে পড়ছে। সে সন্তানকে কোলে তুলে নেয়। আফতাব ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু বলতে পারেন এই শিশুটি কোন জাতের, কোন ধর্মের, হিন্দু না মুসলিম না খ্রিস্টান? ডাক্তার কোনো উত্তর দিতে পারে না। অঞ্জনাকে উদ্দেশ্য করে একটা কথাই বলে, আফতাব, আমি একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমার আগে তুমি চলে যেতে পারো না, পারো না, পারো না অঞ্জনা। কাঁদতে কাঁদতে সন্তানকে কোলে নিয়ে উদ্ভ্রান্তের মতো হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে যায় আফতাব। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটতে থাকে আফতাব। আর মনে মনে ভাবে, তার এই সদ্গত সন্তানটিকে কি করে রক্ষা করবে। হঠাৎ আফতাব দেখতে পায় ফুটপাতের ধারে নীল পাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা দিয়ে একটা বাচ্চা শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মাদার টেরেসা। না, এটা মাদার টেরেসা নয়, তার পাথরের মূর্তি মাত্র। সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আফতাব মাদার টেরেসাকে বলে, মা টেরেসা, তুমি তো অনেক অনাথ শিশুকে জীবনের প্রদীপ জ্বেলে দিয়েছ। আমার এই অনাথ শিশুটাকে কোলে তুলে নিও মা। এই বলে হঠাৎই কাঁদতে কাঁদতে গল গল করে মুখ থেকে রক্ত বেরোতে থাকে আফতাবের। পাথরের মূর্তির পায়ের কাছে রক্তমাখা শরীর নিয়ে লুটিয়ে পড়ে আফতাব। শিশু সন্তানের পাশে শুয়ে কাঁদতে থাকে। এই শিশুর কান্না বোধহয় পাথরের মূর্তি সহ্য করতে পারে না। অলৌকিকভাবে কোথা থেকে হাজির হয় নীল পাড় সাদা কাপড়ের এক প্রতিমূর্তি। কান্না ভেজা শিশুটিকে কোলে তুলে নিয়ে অন্তর্ধান হয়ে যায়। দূরের গির্জায় রবিবার সকালের ঘণ্টা বেজে ওঠে ঢং ঢং ঢং।